সখী বনের পরি হাওয়া দুলিয়ে যায়। অঙ্গ জলে পরাণ জলে সে তো আসে না, অঙ্গ জলে পরাণ জলে সে তো আসে না। তোদের সাথে নিচে গিয়ে অঙ্গ জোড়াই সই, তোদের সাথে নিচে গিয়ে অঙ্গ জোড়াই সই। আকুল নয়ন খুঁজে ফিরে মনের মানুষ কই, আকুল নয়ন খুঁজে ফিরে মনের মানুষ কই। তুমি আমার রক্ষা করো, তুমি আমার প্রাণে বাঁচাও। আজকে তুমি আমার ধর্মের মা। তোর নিবংশের বিটা পুরা কপালে, তোরে আমি ফুল পানি দেব। রাজা রানী রাজ সিংহাসনে বসাবো, আর রানী হয়ে চিরকাল তোর পাশাপাশি থাকবো। তা না, তুই কিনা করলি আমার মা। থিয়েটার যেন মানুষকে ভাবতে শেখায় অন্যভাবে, আর 10টা মানুষের মতো তাদের রুটিন হয় না। বিধায় কেউ কেউ তাদের দেখে অন্য চোখে, মাঝে মাঝে নিজের ঘরের মানুষেরাও। পশ্চিম আকাশে সূর্য যখন হেলে পড়ে বিদায় নেয়ার জন্য, থিয়েটারের আলো জ্বলে ওঠে ঠিক তখনই। মেয়ে মানুষ কেন বাইরে যাবে? কিন্তু আমার শাশুড়ি সবসময় সংস্কৃতি মনা, এবং আমার হাজবেন্ড সেও সংস্কৃতি মনা। তারা সবসময় চাইছে যে আমার যেটা পছন্দ আমি সেটাই করব। দেখা গেল যে আমি রাত 1-2টার সময় শো করে বাসায় আসছি, আমার শাশুড়ি কিন্তু নিচে বসে আছে গেট খুলে। তাছাড়া মনে করেন যে বাবা বাড়ির যে সমস্যাটার কথা বলছি, যে তারা সবসময় মনে করতো কি থিয়েটার মানে হয়তো আমাকে কোনো টাকা পয়সা দেয়। আমাকে অনেক সময় ফোন করে বলছে যে ও আচ্ছা, জামাই খাইতে দিতে পারে না বলে থিয়েটার করে টাকা ইনকাম করে খাচ্ছিস, যেহেতু আমরা পছন্দ করে বিয়ে করছি। এরকম ধরনের কটু কথা অনেক শুনতে হয়েছে। মেয়ে এখন স্টেজে নাচে, এখান থেকে চলে যাওয়ার পরে মেয়ে স্টেজে নাচানাচি করতেছে। 3 বছর আমাকে একবার সাইড করে রাখা হয়েছিল, যে ওই মেয়ে স্টেজে নাচানাচি করে, ওই মেয়ে স্টেজ পারফরমেন্স করে বেড়ায়, বিভিন্ন ছেলেদের সাথে ট্যুরে যায়। আমার মেয়ে নষ্ট হয়ে গেছে। 40টা পেটিকা যদি হাতের মুঠোয় থাকে তো সারা জীবনে হিল্লি হয়ে গেল। আমরা 40 জন, সবাই পাবো একটা একটা করে। কোতোয়ালি হার মেনেছে, রাত জ্যোতিষী হার মেনেছে, আমাদের ধরার সাধ্য কি? রাত জ্যোতিষী হার মেনেছে, এটা একটু লাইট দিলে হবে।
আমার মার হার্ট অপারেশন করলো, সে রীতিমতো তখন আইসিইউতে ডাক্তার বললে আমার সবসময় অ্যাটেন্ডেন্স একজন থাকা লাগবে। তো আমার 6:30 শো শিল্পকলাতে, এদিকে আমার মা কিন্তু আইসিইউর ভিতরে আছেন। আমি গ্রুপের সাথে কথা বলছি আমি এখন কী করবো, এখন ওনার সাথে কিছু করার নাই, যেহেতু শো ডেট পড়ে গেছে। আমি ডক্টরের সাথে কথা বললাম আমাকে 1 ঘন্টা 40 মিনিট যেভাবে সময় দিতেই হবে। আমি কিন্তু আমার মাকে আইসিইউতে রেখে কিন্তু শো করে চলে আসছি। একটাই, সেটা হচ্ছে ওখানে আর মানসিক শান্তি, মানসিক প্রশান্তি, সব কিছুর ক্লান্তি, ওখানে সমস্ত টেনশন মনে হয় যে আমি ওখানে ঝেড়ে এসে ফ্রেশ হয়ে গেলাম। কেন জানি না কিসের একটা টান, কিসের একটা ওই যে যাই নামাজে বসলে যেরকম মনে হয় যে মানসিক শান্তি, সমস্ত পাপ আমি এখানে ছেড়ে ফেললাম সেজ্জা যাওয়ার পরে। আমার কাছে থিয়েটার ফ্লোরটা এরকম মনে হয়। মায়ের দেয়া ৩৮ বছর বয়স্ক এই দ্বিচক্র যানটি মঞ্চকর্মী দেবদুলালের সঙ্গের সঙ্গী। খুব ছোটবেলায় বাবা হারিয়ে সাধারণের মতোই বড় হওয়া মায়ের সাথে, কিন্তু অসাধারণ হতে কে না চায়। কলেজে চাকরির সময়টুকু ছাড়া রিহার্সেল ফ্লোরে কাটে তার সময়। নিজেকে যেন খুঁজে পান ঢোলের ছন্দে। মঞ্চে দাঁড়িয়ে অভিনয়ে খুঁজে পান রাজ্যের সুখ। আমি আসলে আমার মায়ের একমাত্র সন্তান। আমার আগে পিছিয়ে কোনো ভাই বোন নাই। বাবা ছোটোবেলা থেকেই, আমি বাবাকে খুব মিস করি। বাবা আমাদেরকে ছেড়ে চলে যান। সাংস্কৃতিক অঙ্গনে আসার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মা। আমরা আর্নরোডে ছিলাম, যশোর পৌরসভা পরিচালিত একটি স্কুলে আমার মা চাকরি করতেন অফিস স্টাফ হিসেবে। সেই স্কুলের ভেতরে আমরা একটি রুমে বসবাস করতাম। আমরা শুরু করি মাতব্রিং নাটক, রচনা সাধনা আহমেদ এবং নির্দেশনা ইউসুফ হাসান অর্ক ভাই। সেই নাটকের কাছ থেকেই আমার বিবর্তন যশোরের পথ চলা এ পর্যন্ত আছি এবং নাটককে ভালোবেসে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমার কর্মস্থান, আমার পরিবার, সব দিকেই সময় দিয়ে নাটকটাকে করি, নাটকে সময় দিই। আমার প্রতিষ্ঠান প্রধান ওনাকেও বলি, জানায় রাখি যে স্যার আমার তো একটু জানেন আমি থিয়েটারের সাথে কাজ করি, আমার একটু নাটকের শো আছে, আমাকে একটু ছেড়ে দিতে হবে। স্যার যথেষ্ট পরিমাণে পজিটিভ, আমাকে সেভাবে ওনারা ছেড়ে দেন এবং এই বিষয়ে তেমন একটা বাধাগ্রস্ত আমি হই না। তারপরেও অনেক সময় কর্মক্ষেত্রে দেখা গেল অনেক শো করতেও পারি না। যেমন আমি আমার কর্মক্ষেত্রের কারণে সেই সময় এমন একটা পেশা ছিল, আমি একটা টেকনিশিয়ান পর্যায়ে চাকরি করি আমার একটা প্রতিষ্ঠানে, যশোর ক্যান্টনমেন্ট কলেজে। আমি 2016 সালে এই মাতব্রিংয়ে অংশগ্রহণ করার পরে ইন্ডিয়াতে অলিম্পিক হয় নাটকের পরে, সেখানে আমি অংশগ্রহণ করতে পারিনি। এটা একটা সবচেয়ে বড় কষ্ট এবং অপ্রাপ্ত থেকে গেছে আমার। তারপরেও ম্যানেজ করে চলি নাটকের জন্য। নাট্যসরণীর অবিচ্ছেদ্য অংশ সঙ্গীত। ইট কাঠে ঘেরা মঞ্চে বসিয়ে দর্শককে নিয়ে যাওয়া যায় হাজারো বছর আগে কিংবা স্বপ্নের কোনো স্থানে। সিচুয়েশন ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয় এবং মিউজিকগুলো সমস্ত দৃশ্যগুলোকে আরও জীবন্ত করার জন্য সহায়তা করে। এই ধরনের কিছু নির্দেশনা আমাদের থাকে যে এই মিউজিকটা যাবে, ওই ডায়লগের পরে যাবে, বা ওই মিউজিকটা হওয়ার পরে ডায়লগটা থ্রো হবে। এরকম কিছু সিচুয়েশন কিন্তু মঞ্চনাটকে তৈরি থাকে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে নাটকের পটভূমিটা সম্পর্কে জানতে হয় আগে। ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা। নাটকটার মূল প্রতিপাদ্য বিষয়টা কি
সেই বিষয়টাই হচ্ছে মিউজিক তৈরি করার জন্য মূল উপাদান। স্ক্রিপ্টের প্রতিটা অংশ, প্রতিটা ডায়ালগ একেবারে নখদর্পণে না থাকলে একটা সঠিকভাবে একটা মঞ্চনাটকের কিন্তু মিউজিক করা যায় না। সিচুয়েশন অনুযায়ী মিউজিকটা তৈরি হয়। এই মিউজিকটা এই নাটকের জন্য, এই দৃশ্যের জন্য প্রযোজ্য। তার উপরে নির্ভর করেই মূলত কিন্তু নাটকের মিউজিক তৈরি করা। আনন্দের গান হয়, তাহলে সেই আনন্দের গানের ছন্দ যে ছন্দ আসবে, যে সুর আসবে, সেই সুর যে ছন্দে বাঁধা হবে সেই তালটাই তো আমি ব্যবহার করব। তো যদি আমার মনে হয় যে এই গানটা কাহার বাতালে গেলে ভালো হয়, কি এই গানটা ত্রিতালে গেলে ভালো হয়, সেই গানের কথা ছন্দ অনুযায়ী কিন্তু তালটা সেটিং করা হয়। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। থিয়েটারে অনেক কিছু নিজেকে প্রকাশ করা যায়, আমি এটা বিশ্বাস করি। নিজেকে প্রকাশ করা যায় থিয়েটারের মাধ্যমে। বিবর্তন এমন একটা জায়গা যেখান থেকে প্রতিদিন নতুন করে বেঁচে ওঠা যায়, প্রতিদিন নতুনভাবে নিজেকে শুরু করা যায়। যে আমি যখন থিয়েটারে কাজ করি তখন আমার মনে হয় যে আমি আগামী দিনে বেঁচে থাকার জন্য নতুন করে আবার প্রাণ পেলাম। সারাদিন অনেক ধরনের স্ট্রেস চাই, বা আমরা কাজের ভেতরে থাকি, 24টা ঘন্টায় কিন্তু ব্যস্ততার ভেতরে যাই, কিন্তু তারপর যখন বিবর্তনে আসি, থিয়েটারের সাথে কাজ করি, তখন মনে হয় আগামী দিনটা নতুনভাবে আবার শুরু হবে। স্নেহ প্রেম দয়া ভক্তি কমল করে প্রাণ, স্নেহ প্রেম দয়া ভক্তি কমল করে প্রাণ, কত শান্তন করবর্ষণ সন্তাপ হরণে। বিবর্তন যে শুধু বড়দের তা নয়, বিবর্তন ছোটদেরও। শিশুদের নিয়ে বিবর্তন বরাবরই কাজ করে এসেছে শিল্পের বিভিন্ন জায়গায়। ছোটদের নাটক নিয়ে ঘুরে বেড়ান যশোরের বাইরেও, সেখানেও অভিভাবক হিসেবে থাকেন বিবর্তনের বড়রাই। মফস্বলের একটি টিম যশোরের, আমাদের সংগঠনের নাম বিবর্তন যশোর। যেহেতু ঢাকা থেকে দূরত্ব প্রায় 170 কিলোমিটার, বহু পথ জার্নি করে আমাদের রাজধানীতে আসতে হয়, সে কারণেই শিশুদেরকে আজকে ভোর 6টার সময় আমরা গ্রুপ কল দিয়েছিলাম। 6টার সময় আমাদের শিশুরা তারা প্রস্তুতি নিয়ে বিবর্তনে আসে এবং সেখান থেকে আমরা একটি গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। 4-5 জনের প্রথম ঢাকা শহরে আসা, আবার নাটকের কাজে অভিভাবকরা আমাদের সহযোগিতা করেছে। আমাদের সাথে শুধুমাত্র আমরা টিমের লোক, এখানে আমরা কোনো অভিভাবককে সাথে নিয়ে আসিনি। তাদের সন্তানদেরকে অভিভাবকরা আমাদের হাতে তুলে দিয়েছে নাটক করার জন্য। 1989 জন্ম নেয়া বিবর্তন যশোর এখন বড় হয়েছে, সাথে সাথে বড় হয়েছে এর কর্মীরা। ছোটবেলা বিবর্তনে যাদের থিয়েটারে হাতে খড়ি, তারা এখন বিবর্তনের ভার কাঁধে নিয়েছেন, মেনে চলছেন পরম্পরা। সুন্দরের চেতনায় পরিশীলিত একটি সুস্থ সমাজ ও সংস্কৃতির অঙ্গীকার নিয়ে 1989 সালের 12ই অক্টোবর বিবর্তন যশোরের জন্ম। বিবর্তন একটি আন্দোলন, একটি সমাজ চেতনা, খেটে খাওয়া মেহনতি মানুষের সমাজ সংস্কৃতির অভিব্যক্তি। একদল তরুণ 1989 সালের 12ই অক্টোবর যারা মুক্ত চিন্তার অধিকারী, সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিনির্মাণে মনে করেছিল যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে হবে এবং মাধ্যমটা নাটক। সেই সময় একদল তরুণ বিবর্তন যশোর গড়ে তোলে এবং তারপর থেকে আজ 1989 থেকে আজ 2024 সাল বিবর্তন যশোর তার ধারাবাহিকতা
অক্ষুণ্ণ রেখেছে, গতিশীলতার সাথে কাজ করে চলেছে। বিবর্তন যশোর এ পর্যন্ত 97টি প্রযোজনা করেছে, এর ভিতরে আছে 19টি মঞ্চ নাটক, আর বাকিগুলো পথনাটক এবং পোস্টার নাটকও আছে এর ভিতরে। আরে কি চমৎকার দেখা গেল পাইছো চোরা আইছে গেল, কি চমৎকার দেখা গেল পাইছো চোরা আইছে গেল, চমৎকার দেখা গেল পাইছো চোরা আইছে গেল, কি চমৎকার দেখা গেল পাইছো চোরা আইছে গেল, চোরা করবে চুরি গাছ কন্যে মহেশ্বরী। আমাদের বিবর্তনের আমাদের সেরকম উল্লেখ করার মতন সেরকম তারকা আমরা কেউ নই। আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের কর্মী এবং আমাদের পরিশ্রম এবং আমাদের টিমওয়ার্ক। সেক্ষেত্রে আমাদের শিশু বিভাগ থেকে শুরু করে কিশোর বিভাগ এবং বড়দের নাটকের টিম, আবৃত্তির টিম আমাদের ক্রিয়াশীল আছে এবং আমরা টিমওয়ার্কের মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত কাজগুলো আমরা করি এবং আমাদের অধিকাংশ নাটকই টিমওয়ার্ক ভিত্তিক। একক নায়ক নায়িকা বা কোনো মুখ্য চরিত্র যেটাকে বেস করে চলা, সেটা আমরা প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করি যতটা সেটা অ্যাভয়েড করা যায়। আমরা টিমওয়ার্কে বিশ্বাসী এবং মনে করি এটার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। মঞ্চ দেয় নাকি নিয়ে নেয়, সেই দোলাচাল বোধহয় থাকবেই। একদিকে মঞ্চের প্রতি প্রবল আগ্রহ, অন্যদিকে নিজের পেশা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকলে ভালো, নয়তো একদিকে সংসারের ভার, অন্যদিকে থিয়েটার, বেছে নিতে হয় একটিকে। নড়াইল থেকে অনার্স পড়তে আসি যশোরে, আমার বাবা বলে দিয়েছিল যে মাস্টার্স পাস করার আগে থিয়েটার যেন না করি আর কি, নাটক না করি। কিন্তু আমি যেদিন যশোর এসেছিলাম সেদিনকে বিবর্তনের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন বিবর্তনের সামনে লেখা ছিল নাটক হোক জীবনের প্রকাশিত সত্য, নাটক সমাজ পরিবর্তন হাতিয়ার। ওটা দেখে বিবর্তনে ঢুকে গেছিলাম। সেই যে ঢুকে গেছি আর বের হওয়া হয়নি আর কি। পড়াশোনা শেষ করে যদি বাইরে চলে যাই তাহলে তো এই নাটকটা কীভাবে করব আর কি। তখন আমরা এক সময় বসেছিলাম কিছু মানুষ, আমরা যারা সংগঠন করি, যে তাহলে এই থিয়েটার করার জন্য তাহলে যশোর কেন্দ্রিক চাকরির বন্দোবস্ত যদি করা যেতে পারে তাহলে এটাকে আমরা কন্টিনিউ করে যেতে পারবো, থিয়েটারটাকে, সংগঠনটাকে। সেই হিসেবেই চেষ্টা করেছিলাম যশোরে চাকরির, পেয়েও গিয়েছিলাম। এবং যশোরে যখন একটা চাকরি পেয়ে গেলাম তখন আর বাইরে যাওয়ার চিন্তা করি নাই, কারণ চাকরি যাই হোক না কেন মোটামুটি বিবর্তনটা, থিয়েটারটা করতে পারছি, সেই কারণে যশোর ছাড়া চেষ্টা করি নাই কখনো। শেষের দিকে আমার এমন একটা ট্রান্সফার হয়, পথ চেঞ্জ করে আমাকে তখন আর যশোরে স্টে করা যাবে না, সারা দেশ ঘুরতে হবে, এরকম একটা দায়িত্ব দেয়। তো তখন আমি খুব ইনডিসিশনে ছিলাম কি করব, থিয়েটার চাকরি, চাকরিটাও দরকার আছে সংসারের জন্য, কিন্তু একটা দিকে আমি থিয়েটারটাকে ছাড়তে পারলাম না, শেষমেশ চাকরিটাকে ছেড়ে দিলাম। চাকরিটাকে ছেড়ে দিয়ে আমার লাইফটাকে রিস্কে রেখে কিন্তু থিয়েটারটাকে কখনো ছাড়ি নাই। এটা একটা মারাত্মক ঝুঁকি আমি নিয়েছি বটে, যে তবে একটা এই থিয়েটার করার কারণে একটা কনফিডেন্স লেভেলটা এমন এসেছিল যে থিয়েটার করার কারণে, এবং যে 18 বছর আমি চাকরি করেছি, একটা কনফিডেন্স লেভেল ছিল যে আমি চাকরি ছাড়লেও সংসার চালানোর জন্য যতটুকু টাকা প্রয়োজন আমি যে কোনো উপায়ে পরিশ্রম করে সে টাকা আমি বের করতে পারবো আর কি। এবং সেই কনফিডেন্সটা আমার ছিল। এবং পাশাপাশি থিয়েটারটা আমার বন্ধ হবে না। যে স্যালারিতে চাকরি করতাম এখন ইনকাম করি, আমি ফ্রিল্যান্সার হিসেবে এখন ইনকাম করি, অনেক কম করি, কিন্তু চলে যাচ্ছে। যে হয়তো সেই লাক্সারিয়াস জীবনটা হচ্ছে না, কিন্তু জীবন চলে যাচ্ছে, কিন্তু আমি বেছে নিয়েছি আমার থিয়েটারটাকে কন্টিনিউ করার জন্য। বিয়ের গান ধরো। আচ্ছা